বোন জামাই সৌদি আরবে চাকরি করার সুবাদে তৈয়ব আলীরা আজ প্রভূত টাকার মালিক। পারলে বিদেশে কবরের মাটি কেনার সামর্থ্য রাখে। দেশেও কিছু দান খয়রাত করতে হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানায় টাকা ঢালার পরও বোন জামাইয়ের সমাজ সেবার ইচ্ছে শেষ হয় না। শেষমেশ তৈয়ব আলীকে অনুরোধ করল একটা ইউনিভার্সিটি বানাতে। সেখানকার প্রশাসনিক কাজটা দেখাশোনার দায়িত্ব নিতে হবে। তৈয়ব আলী খুশিতে আত্মহারা। সারা জীবন সরকারি চাকরি করে 10 বছর ধরে একখানা জামা পরেই তার কাটাতে হয়েছে। রিক্সা না হলে টেম্পো করে বাড়ি ফেরা, এই দৈন্যতা থেকে এখন তার পরিত্রাণ ঘটবে। ইউনিভার্সিটির সুন্দরী ইয়ং মহিলা সহকর্মীদের তো ডাকলেই কাছে পাওয়া যাবে। এত বড় লেভেলের কর্মকর্তা ডাকলে কাছে কে না আসবে। তৈয়ব আলী কল্পনার জগৎ থেকে বাস্তবে এসে আবিষ্কার করলো টাকাই সবকিছু। আর জীবনটা ভীষণ সুন্দর। বউ মরে গেছে সেই কয়েকদিন আগে, একটা নয়, দুটো ক্যান্সার নিয়ে। নিঃসঙ্গ একাকী ঘরে বসে থাকা জীবনযাপন ফেলে এবার নতুন দায়িত্ব গ্রহণ করেছে সে। প্রশাসনিক বিভাগের প্রধান। পুরো কলেজ তার পদানত। বিশ্ববিদ্যালয় কলেজ, মানে ইউনিভার্সিটি কলেজ। শুধু পারমিশনটা পাওয়া বাকি। শিগগিরই এই কলেজ পুরোপুরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে যাবে। একটু উঁচু মহলে লাইন করে চলতে হয়, তাহলে জীবনে সবকিছু হয়ে যায়। তৈয়ব আলী আবার এ কাজে খুবই পারদর্শী। কিন্তু দিন শেষে বাড়ি গেলে ময়না আর ময়নার ছেলেপুলেরা যারা তাকে নানা বলে ডাকে, আদর করে, যত্ন করে, তাদের ছাড়া কাউকে তো কাছে পায় না। মানে আরেকটু কাছে। বউ তো ছিল একরকম, এখন নাই। কিন্তু পাশে যদি না হয় ওই নতুন টিচারটা থাকতো, নাদুস নুদুস, ফর্সা, চৌকস, মেধাবী, স্মার্ট, এলিট ক্লাসের কারোর কন্যা। তো এবারই নিজে কম নাকি? রাগ উঠলে বলে, ফেলে ফিক্কা সব ফেলাই দেব। তাছাড়া গ্রামে তো তারাও এলিট শ্রেণীর জমিদার। নদী ভাঙনে জমিপত্র না হয় পানিতে খেয়ে নিয়েছে, কিন্তু এককালে তো ঠাট ছিল। একালেও আছে বিদ্যা বুদ্ধিতে, সে কম কিসের? কাল না হয় ওই বান্ধা চাকরানিটা যে আছে, তার কলেজে গেলে তাকে গলা জড়িয়ে ধরে বসে থাকে, তাকে দিয়ে বলাবে নতুন ওই স্মার্ট টিচারটার খোঁজ নিতে। ওই মহিলাটা বড়ই নাদুস নুদুস, আকর্ষণীয়। আজই তো গলা জড়ানোর সময় তৈব আলী তার বান্ধা চাকরিনাটিকে যখন কোলে বসিয়ে একান্তে অফিসের ঘরের খিল আটকে কাছে টেনে কথা বলছিল, হঠাৎ করে মুখ থেকে একটা এত বড় ছ্যাপ বের হয়ে আসলো। বান্ধা ওই মেয়ে লোকটির কি কোনো কালচার নাই? গ্রাম্য পরিবেশে অপুষ্টিতে ভুগে দারিদ্র্যের সাথে সংগ্রাম করে না হয় কলেজের সে এখন দ্বিতীয় প্রশাসনিক স্থানে আছে। মেধার জোর ছিল বলে। আর তাছাড়া একটু ঢলাঢলির স্বভাবও আছে, কিন্তু ওই ছ্যাপ ছ্যাপ করে খিচিয়ে খিচিয়ে যখন কথা বলে ওঠে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে, তৈবালির মনে হয় এই এলিট শ্রেণীর লেকচারার মেয়েটি এভাবে যদি জড়িয়ে ধরতে পারতাম, তাকে যদি এভাবে জড়িয়ে ধরে বসে থাকতে পারতাম, তাহলে কেমন লাগতো। এই বান্ধা চাকরানিটা সত্যি একটা চাকরানির মতোই। আর ওই লেকচারটা যেটা এখন কিনা কলেজে এসেছে, নরম নরম গোল্লা গোল্লা, টিপতে নিশ্চয়ই আরো ভালো লাগবে। সাথে আছে তার শহুরে আদব কায়দা, আধুনিকতা, আর এলিট ক্লাসের ঝকঝকে পলিশড অ্যাটিটিউড। সবকিছু মিলিয়ে একেবারে ওয়ান পিস। লেকচার নিয়ে মেয়েটির কথা ভাবলে কোথায় যেন হারিয়ে যায় তুই বলি। আনমনা ভাব দেখে তার বান্ধা ছাগল বুকের মাঝ থেকে মুখ তুলে ফসফসে গলায় বলে ওঠে, কার কথা ভাবছো? তুই বলে, ওই যে ওই মহিলাটি কলেজে গত মাসে জয়েন করেছে। টিপলে কেমন লাগবে গো? কসান দেহি, কইবার না পারলে কিন্তু তোরে ফিক্কা ফেলে দেবো।
বান্দা ছাগল নড়ে চড়ে বসে, বলে, কালই খবর নিয়ে আসবো। কোনো চিন্তা করো না গো, এখন কি আমায় ছেড়ে তার কথা মনে পড়ছে? আজ তোমার জন্য এত সেজেছি, কাতান পরেছি, জড়োয়ার সেট পরে এসেছি। এই যে দেখো সীতাহার। ক্লাস ছিল না বলে এই সাজগোজ করি তা তো না, সারাদিনই তো সাজি, শুধু তোমার জন্য। জড়োয়াটা যদিও নকল আর্টিফিশিয়াল গয়না, কাল সীতাহারটা আবার পরবো। 36,000 টাকা দাম ছিল তখন। আমার গরিব গ্রাম্য পরিবার, এত টাকা আমরা কই পাই? তাই আর্টিফিশিয়াল গয়না একটা কিনে নিয়েছি। গতকালের আগের দিন পরেছিলাম না সেই সীতাহারটা, মনে নেই? ক্লাসে গেলে ছাত্ররা সে কি হাসাহাসি, সবাই ভাবে আমার বুঝি বিয়ে। এখন আমার কে বিয়ে করবে? তোমাকে যে পেয়েছি এতেই তো খুশি। বান্ধা ছাগলটাকে ফেলে সরিয়ে দিয়ে তুয়েবালি বলে, 36,000 টাকা সীতাহার পাওয়া যায় নাকি? 36 লক্ষ না? সাথে সাথে চোখ বুঝে এবার কুপটা মারে তার বান্ধা ছাগলই। বলে, সেই 30 বছর আগের দাম আর এখনকার দাম কি এক হবে? কিনে দাও না গো আমায় একটা দামি গয়নার সেট। তুয়েবালি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আদেশের সুরে বলে উঠে, কালকের মধ্যে খোঁজ আনবি নতুন লেকচান্ডির শরীরে কি পরিমাণ মাংস। বান্ধা ছাগল হেসে ফেলে, বলে, কোরবানির গরু দেখার মতো করে দেখি খবরটা নিয়ে আসবো। এবার মুখে আর কোনো শব্দ নয়, চোখের ইশারায় বান্ধা ছাগলটাকে ইশারা দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। নতুন অফিস ভবন করেছে, ক্লাইভের আমলের দুর্গের মতন বিশাল ডিজাইন। তার অফিস রুমটাই তো এত বড় যে এক প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। তৈবালির দামি মার্বেল পাথরের মেঝের নিচে যদি সে কাউকে মেরে কেটে পুঁতে রাখে, কেউ টের পাবে না। খুব নিখুঁত চিন্তা ভাবনা করি দুর্গের ডিজাইন করা হয়েছে। তারা যে রাজরাজরা অত সোজা মানুষ না। আর ওই সদ্য জয়েন করা লেকচার নেই, তার পায়ে এসে পড়বে না তা কি করে হয়? 2 পয়সা বেতন পাওয়া ওই মেয়ে লোকটির এত ব্যক্তিত্ব কিসের? তাও আবার কলেজ প্রধানের সামনে। মাঝে মধ্যে আলাপ সালাপ করবে, কাছে আসবে, তাও না। অফিসে আসে, কাজ করে, বড় কর্তাদের সাথে অপ্রয়োজনীয় বেশি কোনো কথাই বলে না, দেখাও করে না। এই লেকচার নিয়ে তো টেবিল থেকে নড়েই না, কাজ ছাড়া কিছু বুঝেই না। আর এই কাজ ছাড়া যে আরো অনেক কিছু করতে হয় এই দুনিয়াতে চলতে গেলে, এবার তাকে ব্যবস্থা করে দেব বোঝার। আজ খুব সকালে বান্ধা ছাগল গেটে ঢুকেছে। কলেজের মুখেই দেখে তার মনের মানুষকে আনমনা করে দিতে পারে যে মহিলা, সে সামনে দাঁড়িয়ে আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বান্দা ছাগলনির। চাবির গোছাটা থাম করে আছাড় দিয়ে ফেলে ঘট ঘট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঝনঝন শব্দে বান্দা ছাগলনির সেই ঘটঘটানি দেখে সুমনা তো আতকে উঠে ঘাড় ফিরিয়ে তাকালো। ছ্যান ছ্যান করে কথা বলে কোথায় জানি হেঁটে যাচ্ছে সে। কলেজ অধ্যক্ষের সেই বান্দা ছাগলনিটা এত ছ্যান ছ্যান করে কেন? ভূতে ধরেছে নাকি? ভূতে ধরবে কিভাবে? ও নিজেই তো একটা কালসাপ। হিস হিস করছে এখন। রুমের সামনে দিয়ে হেঁটে গেলেই তার নিজের অফিস, আর কাঁধের ব্যাগটা টেবিলে রেখেই সে কালসাপটা ঘাড় বাঁকিয়ে কক্ষ থেকে বের হয়ে সুমনার দিকে না এক দৃষ্টিতে আজকে তাকিয়ে আছে। কি দেখে ওই নাগিন? আগে কি মানুষ দেখেনি কখনো? আর যদিও একটা নতুন জামা পরেছে সুমনা, রংটা যেন একটু ওর ত্বকের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, এতে একটা জিনিস খুব প্রকট হয়, আর তা হলো সুমনার ভেতরের সৌন্দর্য আর বাইরের সৌম্য ভাব মিলে মিশে একাকার হয়ে যায় এই রঙে। তা অবশ্য নিজের চেয়ে অন্যদের চোখে একটু বেশিই পড়ে, পড়ারই কথা। কিন্তু কাল নাগিন যে এবার তাকে ধরতে আসছে। টেবিলের ফাইলটা খুলতে না খুলতেই অর্ধেকের বান্ধা ছাগল ফোঁস করতে করতে ঘাড়ের কাছে এসে সুমনার কানে তার দমটা ফেলল। সুমনার টেবিল থেকে মুখ তুলে তাকাতেই ভোল পাল্টে মিষ্টি হাসি হেসে বলল, আমার অফিসে একটু আসুন।
ফোঁস-ফোঁসানি জানি উধাও। আহ! কি সুমধুর কণ্ঠ! যেন মধু ঝরছে। কে বলবে এই নাগিন একটু আগে তাকে কলেজ গেটে দেখেই ছ্যান, ছ্যান করে তালা চাবি ছোড়াছুড়ি শুরু করেছিল। নাগিনের অফিস কক্ষে প্রবেশ করতেই কাছে টেনে পাশের টেবিলে বসতে বলল। এতে যে তার কাছে সুমনা যেতে পারবে তা নয়, সেই সুমনাকে তার হাতের কাছে পাবে বলে সে এই বুদ্ধিটা এঁটেছে। তার পাশের টেবিলে বসিয়েছে, চেয়ারে নয় কিন্তু। কিন্তু কাছে বসিয়ে এখন কি করবে? সুমনা তো কিছুই ভেবে পায় না। অনিচ্ছা সত্ত্বেও নাগিনের পাশের টুলে বসল বিভাগের সিনিয়র প্রফেসর এই মহিলা। প্রথম কথায় হাতখানা ঘাড়ের খোলা অংশে রাখল। সুমনার খুব নরম সেই ঘাড়ের খোলা অংশে একটু চাপ দিয়ে বলল, ঢাকার নামকরা বুটিক যেগুলো আছে সেখান থেকে পোশাক কেনাকাটা করবেন। তারপর ঘাড়ের কাছ থেকে হাতটা সরিয়ে কাঁধের পাশে চাপ দিয়ে বলল, বুটিক্সের ডিজাইনার ড্রেসে আপনাকে আরো সুন্দর লাগবে। সুমনা বুঝতে পারছে না কথা বলতে বলতে তাকে এই মহিলা এত চাপাচাপি করছে কেন, আর নির্দেশই বা দিচ্ছে কেন জামা কাপড় পছন্দ করার। ঢাকার ফ্যাশন কি সুমনা কম জানে? আর সে গ্রামগঞ্জের মাঠ পেরিয়ে শহরে এসে সুমনা থেকে বেশি জেনে ফেলল। এবার অধ্যক্ষের বাঁধা ছাগল সেই কাল নাগিনী তার মিশন সম্পন্ন করে রিপোর্ট দিবে। টিপাটিপিতে কতটুকু মাংসের দলা পেল এই লেকচারনির শরীরে। তার বসকে শেষ বার্তাটুকু পৌঁছানোর জন্য হাতটা কাঁধ থেকে ঘাড়ে সরিয়ে সামনের দিকে এনে বুকের কাছাকাছি কিভাবে যেন একটু টুক করে স্পর্শ করে ফেলল। অর্থাৎ এসব কাজে যে সে অভ্যস্ত সেটা বোঝাই যাচ্ছে, এবং গায়ে অনাকাঙ্ক্ষিত হাত দিতে এই কাল নাগিনী বেশ অভ্যস্ত, অনেক ছোটবেলা থেকেই অভ্যস্ত। সোহানা তো চমকে উঠল তার বুকে যখন এই মহিলা হাত দিয়ে বসলো। মহিলা লেসবিয়ান নাকি? জাগা মতো হাত দিচ্ছে যে। জানলে কি হবে? স্বামী পরিত্যক্তা যদিও, তাহলে এটাই বোধহয় কারণ। মহিলার লেসবিয়ান ভাব আছে এবং স্বামী তাকে বিছানায় পৌরুষ ভাবাপন্ন ভাবে আবিষ্কার করে হয়তোবা পোল্টি মেরেছে। এসব পৌরুষ ভাবাপন্ন লেসবিয়ান মার্কা মহিলাদের সাথে আর যাই হোক কোনো স্ট্রেইট ছেলে তো থাকবে না। পেটের ভিতর যদিও তার ইউটেরাস আছে, তা না হলে সে কিভাবে করে বাচ্চা পয়দা করলো? কিন্তু সুমনাকে আজ জায়গা মতো টিপে টিপে কি দেখছে? সুমনার শরীরের মাংস নাকি কোরবানির গরু? গতকালের কথা অনুযায়ী অধ্যক্ষের সে বান্ধা ছাগল তথ্য নেওয়া শেষ করে ফেলেছে। এবার সুমনাকে যেতে বলেই বোধহয় ফোনের রিসিভার কানে ঠেকাবে। কলেজ অধ্যক্ষকে জানাবে, আপনার কথা মতো নতুন লেকচার নিয়ে সব জায়গা টিপেছি। মোটা আছে, তাজা আছে, এখনই কোরবানির উপযুক্ত। অপর প্রান্ত থেকে তৈয়ব আলী বলবে, খাড়া ভিসিটে হইয়া লই, আমার লাল গাড়িটা পাঠাইয়া দিতাছি তোরে, চইল্লা আয়। আমারে দেখায় দেখায় বলবি গরুর গায়ের গোস্ত কেমন।